বাবু নয়, স্যার। বাকি সব কি কোন স্যার? আমি চাই আজ থেকে সম্মান সমান সমান সবার। তুমি দেখবে সকাল হলেই বা বিকেল হলেই টিভি খুললে বা বিভিন্ন মঞ্চে টঞ্চে, ধরো আজকে 6টা রাজনৈতিক দল, 6টা রাজনৈতিক দলের 6জন লিডারের সকালে এক জায়গায় বক্তব্য শুনলে, বিকেলে এক জায়গায় শুনলে, সন্ধ্যাবেলা একজনের শুনলে, বা এরকম শুনলে, তারা প্রত্যেকে কিন্তু একটা কমন কথা বলে, মানুষ আমাদের সঙ্গে আছে। তো প্রত্যেকের সঙ্গেই মানুষ আছে, মানে বুঝলাম না তাহলে কার সঙ্গে মানুষ নেই? তাহলে এ রাজনৈতিক দল সে বলছে আমার সঙ্গে মানুষ আছে, বি বলছে আমার সঙ্গে মানুষ আছে, সি বলছে আমার সঙ্গে মানুষ আছে। মানে সবার সঙ্গে যদি মানুষ থাকে তাহলে মানে ব্যাপারটা তাহলে গেল কোথায়? মানে বাকি সব, মানে সবার সঙ্গে মানুষ আছে, মানে তাহলে তো মারামারি কিসের, এত যুদ্ধ কিসের, এত লড়াই কিসের? বিষয়টা তো একটা মানুষকে নিয়ে। তো সবার সঙ্গে মানুষ আছে, মিটে গেল, তাহলে তো যুদ্ধ কিসের? আসলে কারোর সঙ্গেই মানুষ নেই, যতবা যদি বা কারো থাকে, যদি কিছু থেকে থাকে সেটা কি আদবে মানুষ? সেটাকে কি মানুষ পদবাচ্য তারা? আর পলিটিক্যাল দল বলতে সে এ বি সি ডি যেই থাকুক, মানে যারাই থাকুক, তার তো কেয়ারটেকার, তার তো কিছু করার নেই। মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই একটা একটা নির্দিষ্ট সেকশনের কেয়ারটেকার, মানে যাদের টাকা আছে সেই টাকাওয়ালাদের কেয়ারটেকার, তারা যা বলবে তাদের ম্যানেজমেন্ট করার জন্য এরা আছে, তার বাইরে এর কোনো রোল নেই। মানে তারা যেভাবে চালাবে সেভাবে এদেরকে চলতে হবে। আজকে যদি তারা বলে আমি উট পাখিকে প্রধানমন্ত্রী করব আর জেব্রাকে মুখ্যমন্ত্রী করব, তা ওদের কিছু করার নেই। ওদের কিন্তু একটা মুখস্থ কথা বলে যেতে হবে, মানুষ আমাদের সঙ্গে আছে, এই ডায়লগটা এই স্ক্রিপ্ট অনুযায়ী ওদেরকে বলে যেতে হবে। বাকি যে ডিরেক্টর, যে প্রডিউসার, তারা ঠিক করবে যে কাকে কোন রোলটা দেওয়া হবে, কাকে মিনিস্টার করা হবে, কাকে সিএম করা হবে, কাকে পিএম করা হবে, এটা প্রযোজক এবং নির্দেশক ঠিক করবে। আর এরা স্ক্রিপ্ট অনুযায়ী ডায়লগগুলো বলে যাবে, বন্ধুগণ আমাদের সঙ্গে মানুষ আছে। এই হচ্ছে তথাকথিত রাজনীতির বিষয়। এ বিষয়ে আমি ভীষণ অশিক্ষিত, ভীষণ অজ্ঞ। শুধু এটুকু মনে করি যে আমাদের দেশে যে বড় বড় বিপ্লবগুলো ঘটেছে, তারা কিছু নির্দিষ্ট বিষয়ের ওপর এসেছিল। যেমন ফরাসি বিপ্লব এসেছিল সৌভ্রাতৃত্ব, তোমার মানে ভ্রাতৃত্ব, বিশেষ করে সৌভ্রাতৃত্ব, সাম্য, এটাকে সামনে নিয়ে। কিন্তু এই সৌভ্রাতৃত্ব এবং সাম্য আর যা যা আসুক বিষয় নিয়ে, সাম্যটা আনতে পারেনি। এখন সাম্যটা এমন একটা বিষয়, তার উপরে অনেক কিছু তুমি চাপাতে পারো, বন্ধুত্ব, প্রেম, সম্প্রীতি, সেকুলারিজম, কত কিছু তুমি চাপাতে পারো। বেসিক জায়গাটা হচ্ছে সাম্য। কিসের সাম্য? ইকোনমিক্যাল সাম্য। এখন এটা কি সম্ভব? ইকোনমিক্যাল সাম্য আনা কি সম্ভব? এটা যদি সম্ভব না হয়, এটা যদি অসম্ভব হয়ে যায়, তাহলে তুমি লেখাপড়া শিখিয়ে, তুমি সংস্কৃতি দিয়ে, তুমি রবীন্দ্রনাথ দিয়ে, তুমি গেটে দিয়ে, তুমি গেটের ফাউস্ট শিখিয়ে, তুমি টলস্টয়ের রেজারেকশন পড়িয়ে, তুমি মহাত্মা গান্ধী পড়িয়ে মানুষ তৈরি করতে পারবে না। মানুষ হওয়া সম্ভব নয়। এবং যদি না মানুষ গড়া সম্ভব হয়, তাহলে যারা যারা বলছে মানুষ আমাদের সঙ্গে আছে, তারা কোথাও না কোথাও ভুল বলছে। আমার কাছে অন্তত, আমি কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো শুভবোধের কাছে, কোনো সমতার কাছে, কোনো বহুমাত্রিকতার কাছে প্রতিষ্ঠানটা যখন বসিয়ে দেব, তখন বুঝতে হবে আজ বা কাল সেটা আমার আমার শেকল হিসেবে আমাকে বাঁধবে, আমাকে বেঁধে ফেলার জন্য, আমাকে কায়দা করার জন্য সে আজ বা কাল উঠে দাঁড়াবে। মানে আজকে যদি, মানে রবীন্দ্রনাথকে যদি নোবেল দিয়েই আমরা কেবলমাত্র মাপি, বা নোবেল পেয়ে গেছে এই জায়গাটা মাথায় রাখি, তাহলে আমার মনে হয় আমরা একাডেমিক্যালিও খুব একটা রবীন্দ্রনাথকে জেনেছি, এবং সেই জানার মধ্যে খুব গৌরব করার বিষয় থাকবে, এবং সেই জানার মধ্যে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া থাকবে, সেই বোর্ডের দিকে অন্তত আমার তাকাতে ইচ্ছে করবে না। আমার মনে হয় আমাদের সত্যজিৎ রায়ের অস্কার, এটা আমি মাথায় রাখিনি। সত্যজিৎ রায় অস্কার পেয়েছে, তুমি আর বিভূতিভূষণের পথের পাঁচালী, সত্যজিতের এই ছবিটা দেখবে, তখন তোমার এই অস্কার, এই প্যারামিটারটা তোমার মাথায় আসবে, এবং অস্কার দিয়ে ওটাকে মাপতে যাবে তুমি। মানে আমরা অনেক পরে ওই ভিখিরি লোকটাকে পণ্ডিত মনে করি। প্রাতিষ্ঠানিকতা, এক্স্যাক্ট তাই। এইটাকে কি শেষমেশ এটার কাছে ওই যে লোকগুলো, ওরাও কি কিছুটা স্যারেন্ডার করেছে? মানে স্যারেন্ডার, এই কথাটা বললেই বড় মানুষগুলো সম্পর্কে একটা ধৃষ্টতা দেখানো হয়ে যায়। আমি স্যারেন্ডার নিশ্চয়ই ওইভাবে না, ওই শব্দটা না বলেও আমি এভাবে বলতে পারি যে ওরা হয়তো প্রাতিষ্ঠানিক ব্যাপারটাকে একটা রিকনস্ট্রাকশন জায়গায় নিয়ে যেতে চেয়েছে, মানে একটা একটা অন্যভাবে আবার একটা অন্য প্রতিষ্ঠানে চেহারা দিতে চেয়েছে। যেমন স্কুল, লেখাপড়া শেখা, স্কুলে যাওয়া, এটাকে রবীন্দ্রনাথ হঠাৎ করে ছাতিমতলায় নিয়ে চলে যাওয়া, বা ফাঁকা জায়গায় নিয়ে চলে যাওয়া, প্রকৃতির কাছে নিয়ে চলে যাওয়া, কৃষকদের কাছে নিয়ে চলে যাওয়া,
তো এইভাবে রবীন্দ্রনাথ হয়তো তার এইটাকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দিতে চেয়েছে। যে কোনো প্রতিষ্ঠান তোমাকে সে বাঁধতে চায়, তোমাকে তার নিয়মে তার লতে চালাতে চায়। নেচার একটা ল দিয়েছি, আমরা সেই লটা জানবো, সেটা বুঝবো, তাকে অ্যাপ্লাই করব। তুমি আমার ওপর লটা চাপিয়ে দেবে কেন? নিশ্চয়ই তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, নিশ্চয়ই তার কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকবে, এবং সেটা আমার জন্য নয়, নিশ্চিত তোমার জন্য। তুমি নিয়মটা তৈরি করেছো তোমার ভালোর জন্য, তুমি ভালো থাকবে, আমাকে ভালো রাখবে, এমন শপথ তুমি সারাদিনে 64 বার নিলেও আমি অন্তত কম বিশ্বাস করব। আমার ভালোর জন্য তুমি কিছু করতে পারো, এটা কেন আমি বিশ্বাস করব? কারণ সেটা প্রমাণ করতে তুমি আজও পারোনি। আজকে এত এত বিপ্লব ঘটে গেছে, ওই যে রুশ বিপ্লব ঘটে গেছে, ফরাসি বিপ্লব ঘটে গেছে, জাতীয় মানে এটাকে বিপ্লবই তো বলবো, জাতীয় আন্দোলনকে বিপ্লব বলা যায়। র্যাডিক্যাল চেঞ্জ কোথায় হলো? আমরা কি বদলালাম? আজকেও আমাকে আমাকে কবি সাহিত্যিক এদের নামে গৌরব করতে হবে, গর্ব করতে হবে। লজিক কী? একজন একজন কী না, সে কবিতা লেখে, কী না, তিনি একটা বড় পণ্ডিত, অনেক কিছু জানে, মানে ব্যাপারটা কি? তাকে কবি হিসেবে স্বীকৃতি দিয়ে, তাকে পণ্ডিত হিসেবে স্বীকৃতি দিয়ে আমার কি লাভ? মানে ফলিত অর্থে লাভ কোথায়? আমি যেমন তাকে পণ্ডিত হিসেবেও তাকে মনে রাখতে চাইনি, আবার সে চোর, চিটিংবাজ, সে জোচ্চোর, সে নষ্ট পচা, এইভাবেও তাকে মনে রাখতে চাইনি। আমি ছোট, একদম ছোট জায়গা থেকে একটা বিশালতার দিকে এগিয়ে যাব, এটাই আমার জীবন। আমি এই জন্যেই জন্মেছি। তাহলে ছোট জায়গা থেকে আস্তে আস্তে আমি বৃহতের দিকে যাব, এই জার্নিটা আমার যেন স্মুথ হয়, সেখানে কোনো অবস্ট্রাকশান আমি চাইনি। এটাই হচ্ছে আমার জার্নি, আমার মনে হয় প্রতিটা মানুষের এই জার্নি। তো সেই জার্নিটা এত অবস্ট্রাকশান এবং নানান ধরনের অবস্ট্রাকশান, সেটা তৈরি করেছে মানুষ, ইতিহাস তাই আমাদের শিখিয়েছে। এবং সেই অবস্ট্রাকশানগুলোকে চাপা দেওয়ার জন্য একটা সুন্দর সুন্দর মলাট বানানো হয়েছে। সেই মলাটগুলোই শিল্প, সাহিত্য, নাটক, গান, গল্প। কি না, আমার জার্নিটাকে আমি আমার ছোট্ট জায়গা থেকে, সীমা থেকে অসীমের দিকে যাব, যেতে গিয়ে বিভিন্ন জায়গায় যে গর্ত, হোঁচট খাওয়ার জন্য ইট, পেরেক, বালি, সেগুলোকে অতিক্রম করে লড়ে আমাকে যেতে হবে। আমার জার্নিটা অবাঞ্ছিত অবস্ট্রাকশনের মুখোমুখি আমাকে ফেলে দেবে, এবং সেইটার দিকে আমি কনসেন্ট্রেট করব না। আমি কৈফিয়ত চাইবো না, ভাই কেন আমার জার্নিতে তুমি অবস্ট্রাকশন হচ্ছ, এটা যাতে না চাই। তার জন্য আজকের শিল্প, সাহিত্য, ধর্ম, এগুলো এক একটা ইনস্ট্রুমেন্ট, মানে এক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, খুব সুন্দর, মানে পরিকল্পিতভাবে এগুলো ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। ফলত আজকে যত উচ্চমানের শিল্প হোক, মানে যত ভয়ঙ্কর একটা আইডিওলজি নিয়ে পলিটিক্স আসুক এবং ধর্ম আসুক, সেগুলো কিন্তু আমার জার্নিটার ক্ষেত্রে অবস্ট্রাকশান ছাড়ার কিছু নয়, এবং সেটা এক এক ধরনের একটা মেকআপ নিয়েই আমার কাছে আসছে। ফলে এগুলোকে আমি কম বিশ্বাস করতে আজকে চাইছি, বরং আমি এদিকে কনসেন্ট্রেট করতে চাইছি নি, আবার আমাকে বাধ্যও করছে কনসেন্ট্রেট করতে। মানে আমি যে অমনোযোগী হব, আমি যেটা আনমন থাকবো, এটার উপায় নেই। আমাকে মনোযোগ দিতে বাধ্য করবে এবং দিয়ে বলবে, দেখেছো কি নেই, এই দেখো এই জিনিসগুলো আছে। আরে ভাই, এদিকে কত সুন্দর নাটক হচ্ছে, ওদিকে বৎসরে 3 বার আমাদের পাড়ায় যেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রামবাবু বলবে, আমাদের পাড়া খুব কালচারাল, এবং প্রত্যেক পাড়ায় একটি দুটি করে মাতব্বর থাকবে। দেখবে কোনো একটা অনুষ্ঠানে সে মঞ্চে উঠে পাঞ্জাবিটা ঝুলিয়ে মাইক্রোফোনে কিছু অ্যাঙ্কারিং করবে, ভালো কথা বলবে, সে মোটামুটি কালচারাল, সে সংস্কৃতিটা বোঝে। এবং এই যে একটা কালচারাল ফরম্যাট, এই যে একটা কালচারাল ডিজাইন, এটাকে প্রমোট করা হচ্ছে ভীষণভাবে। এবং এটাকে এর বাইরে তুমি যে যেতে চাও, তার কোনো রাস্তা নেই। এবং যদি তুমি কোথাও ভেবেছো যে এর বাইরে কোথাও সিঁধ কাটবে, তাহলে তোমাকে দেখে দেওয়া হবে। তুমি শুধু প্রতিষ্ঠান বিরোধী এই কথাটা বলেই তোমাকে হিস্তি করবে তা না। তুমি একটা মানে ম্যালনিউট্রিশনে ভোগা একটা, অপুষ্টিতে ভোগা একটা অর্গান, বা তুমি একটা টিউমার, মানে ফলে তোমাকে বাদ দিয়ে দেবে। তুমি যদি লাইনে না থাকো, তুমি যদি ট্র্যাকে না থাকো, তুমি যদি উল্টো কথা বলো, তুমি যদি বিপরীত কথা বলো, ভাই তোমাকে ওই পচে যাওয়া অর্গান হিসেবে বাদ দিয়ে দেবে। তোমাকে শুধু প্রতিষ্ঠান বিরোধী বা সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী এইসব ট্যাগগুলো দিয়েই তারা ক্ষান্ত হবে না। তোমায় কীভাবে বাতিল করে দেওয়া যায়, কারণ তারা যেটা প্রতিষ্ঠা করতে চায়, সেই লক্ষ্যে, সেই আদর্শের মাঝখানে তুমি একটা টিউমার, ফলে তোমাকে তারা বাদ দিয়ে দেবে। এবং
দিয়ে তারা মানে একটা কথা তারা করে দেবে, মানে হ্যাঁ তোমাকে ওই যে কি একটা ভদ্রলোক বলেছে, ক্ষুধার্ত থাকো এবং বোকা থাকো। একটা দারুণ কথা বলেছে, সমস্ত টিম জবস নাকি। তো মানে ক্ষুধার্ত থাকো, তোমাকে 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 জানতে বলছি। মানে তুমি তোমার খিদে পেলে কি হবে, তাদের কিছু খাবার দাবার বিক্রি হবে, তারা বেচাকেনাটা বাজারটা বাঁচিয়ে রাখতে পারবে, তোমাকে ক্ষুধার্ত থাকতে বলেছে। আর বোকা থাকো মানে ব্যবসাটা তারা ঠিকঠাক করে নিতে পারবে। মানে এই অর্থে কিছু শব্দ তারা তোমার সামনে হাজির করেছে। তোমাকে বলে যে ক্ষুধার্ত থাকো এবং বোকা থাকো। না, এই দুটোই তো বোকা কিভাবে থাকবে? বোকা থাকা যাচ্ছে না তো। মানে না, মানে আমি বলছি সে যে অর্থে বোকা থাকতে বলছে, তুমি বাজার বা সিস্টেম সম্পর্কে উদাসীন থাকো, ব্যাস। তাদের কাজ, তারা কেল্লাফ হতে তাদের কাজটা তারা স্মুথলি করে যেতে পারবে। তোমাকে বোকা মানে কি, তোমাকে সেই রাজার অশোকের যে পাগলা, সে রাস্তায় বসে থাকতো, খাবার জুড়লে তার জ্বালা হ্যাপা, খাও রে ভাত মাখো রে, তার হ্যাপা ছিল, ওরকম বোকা তোমাকে থাকতে তারা বলেনি। বা ধরো তুমি হীরক রাজার দেশে তে ওই তপেন চ্যাটার্জি আর রবি ঘোষ, বা বাঘাবাইন গুপি গাইনে গুপি বাঘা, এরকম এক ধরনের তথাকথিত আমাদের সমাজের মিসম্যাচ করবে বোকা, এরকম বোকা হতে তারা বলেনি। তারা বলছে মানে তারা যে প্রতিষ্ঠানটা এত সুন্দর করে ঝাঁ চকচকে করে সাজাচ্ছে, সেইটা সম্পর্কে উদাসীন থাকো এবং তুমি ক্ষুধার্ত থাকো। তুমি আমরা যা যা করছি ওগুলো জানতে চাও, মানে কিভাবে তুমি, তার জন্য আমরা বেচাকেনা করবো। তারা যা যা করছে অন্য কোনো খিদে নয়, মানে তুমি কি খাবে, সে তো- মানে তুমি বিরিয়ানি খাবে, এই বিরিয়ানির খিদে তৈরি করো, রেস্তোরাঁর খিদে তৈরি করো। না না, সে তো আমার খিদে না পেলেও ওরা খিদে তৈরি করে দিবে। একদম তাই। ফলে তোমার খিদে, তোমার পটি, তোমার ঘুম, মানে সবটাই ওরা ঠিকঠাক করবে। এবং এই ওরা বলতে ওদের হয়ে, গোটা সিস্টেমের হয়ে আমাদের দেশে তথাকথিত শিক্ষিত, যাদেরকে আমি, মানে আমাদের দেশের অশিক্ষিত অংশটা কারা তোমাকে বলি। আমাদের দেশের অশিক্ষিত অংশ হচ্ছে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, এই যে সেকশনগুলো, মন্ত্রী, আমলা, এরা সবাই, এরা যথার্থ অর্থে অশিক্ষিত। তো এই অশিক্ষিত অংশটা, এদের একটা পুরো একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা তোমাকে বলবে তোমার বিরিয়ানি খিদে পাচ্ছে, এই তোমার বিরিয়ানি খিদে পাচ্ছে, তারা তোমাকে বলবে আরে না না তোমার, অশিক্ষিত বলছে কেন? মানে আমি এই অর্থে অশিক্ষিত ওদেরকে বলছি, যে শিক্ষা কেবলমাত্র আমার কথাই বলে, আমাকে দেখো আমি আছি, আই অ্যাম বস, আই অ্যাম দ্য বস, আই অ্যাম দ্য সুপারস্টার, আমি পশ্চিমবঙ্গে 1 রোল করেছি, আমি পশ্চিমবঙ্গে 2 রোল করেছি, এই যে আমি, যে শিক্ষা ব্যক্তিবাদে বিশ্বাস করে, যে শিক্ষা ব্যক্তিবাদ তৈরি করে, যে শিক্ষা ব্যক্তিবাদকে নার্চার করে, সেই শিক্ষিত যত বড় ডিগ্রিধারী হোক, তারা যথার্থ অর্থেই অশিক্ষিত। প্রকৃত শিক্ষা যেখানে প্রকৃতি থাকবে, নেচার থাকবে, সেই নেচার থেকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে 10 বছর আগেও যারা প্রেম করতো, তারা লুকিয়ে চুরিয়ে না একটু পুকুর পাড়ে গিয়ে বিকেলবেলা বসতো, একটু নদীর ধারে যেত, একটু চাঁদ দেখতো, একটু গাছতলায় বসতো। আমি জানি না আজকে কলেজে যারা, আমরা কী করতাম, একটু বিকেলবেলা অফ পিরিয়ডে কৃষ্ণচূড়ার তলায় বসতাম। কলেজের একটু অফ পিরিয়ডে যখন একটু মানে ধরো আজকে এই ক্লাসটা অফ আছে, একটু কৃষ্ণচূড়া গাছের তলায় গিয়ে বসতাম। তো একটা বন্ধু নানান প্যারোডি কবিতা লিখেছে নজরুলকে ব্যঙ্গ করে, আমরা হেসে ঘোরাঘুরি যাচ্ছি। এই তার প্যান্ট টেনে দিচ্ছে, ও তার প্যান্ট টেনে দিচ্ছে, ও তার জামা খুলে দিচ্ছে, মানে এই নচিকেতাকে নিয়ে তুমি কি আমায় ভালোবাসো বলে জামা খুলে মাথার উপর ওড়াচ্ছি। তো এইগুলো করার আজকে আর সময় আছে? আজকে তো মানে সে যখন 8-এ পড়ে মাধ্যমিক দেবে বলে প্রস্তুতি নিচ্ছে, যে সে মাধ্যমিক দিল, সে তখন সে মানে আইপিএস হবে না আইএস হবে, সেটা নিয়ে সে প্রিপারেশন চলছে। ইমোশন এবং ইনভেনশন এগুলোর কোনো জায়গা নেই, একদমই জায়গা নেই, একদমই জায়গা নেই। ইনভেনশন, ইমোশন না, তার ইনভেনশনে যাবে কোত্থেকে? তার তো প্রকৃতিটাই নেই, তার নেচারটাই নেই। কিউরিসিটি, ইমোশন, তার নেচারের মধ্যে, তার প্রকৃতির মধ্যে, মানে একটা কিশোর, তার তো নিজস্ব কিছু নেচার আছে। শিশু, তার তো নেচার আছে। তো আজকে শিশুটা তার নেচারটাকে নার্চার করতে পারে? আজকে আমরা বাবা মা হিসেবে আমার শিশুটাকে তার যে নেচার সেটা যোগান দিতে পারি? একটু শিশু ভাঙবে, খেলবে, ছুটবে, দৌড়বে, তার মতো করে পুকুরে ঝাঁপাই জুড়বে, একটু কাদা ঘাটবে, মাটি ঘাটবে, সুযোগ কোথায়? সকালে আমার বউ চলে যায়, আমি দোকানে গিয়ে দোকান খুলতে হয়,
তা আমার বাচ্চা ধুলো ঘাঁটবে কখন, কাদা ঘাঁটবে কখন, কখন গোপ করবে, কখন এরকম কাগজের একটা কি বলবো এরকম করে প্লেন উড়িয়ে দেবে, একটু কাগজের নৌকো করবে, কাগজের বল খেলবে, তার হাতে সময় কোথায়? যেটুকু সময় আছে আমার বউ জব থেকে কাজ থেকে ফিরে এসে তাকে পড়াতে বসে যাবে, আমি দিনের শেষে দোকানটা বন্ধ করে দিয়ে সে ক্লান্ত শুয়ে যাব। ঘুমোনো তো মানে আমাদের জৈবিক পাঠ, ঘুমোতে তো হবেই, নাহলে আমি অসুস্থ হয়ে পড়বো। কিন্তু আমার জেগে থাকাটাকে বাদ দিয়ে নয়, তো আমার যাবতীয় জেগে থাকার হিসেব নিকেশ আমি যেন ঠিকঠাক দিতে পারি, তাহলে আমার ঘুমের অধিকার আছে। আর নতুবা শুধু জৈবিক কারণে ঘুমাবো, কুকুর যেমন ঘুমোয়, বিড়াল যেমন ঘুমোয় না, এরকম আমি তো মানুষ, শেষ পর্যন্ত মানুষের চিন্তা করার একটা মস্তিষ্ক আছে যেটা অন্য প্রাণীর নেই। ধর আমি বিরিয়ানি খাইনি, আমার অভ্যেসও নেই, কিন্তু তুমি আমার সামনে বসে বসে বিরিয়ানি খেলে আমার ভেতরের হরমোনগুলো একটা অন্যরকম ক্রিয়া করবে, আমার সামনে যে বসে বসে খাচ্ছ, ফলে সেই হরমোনগুলোই আমার মধ্যে ঠিকঠাক হবে না, বিভিন্ন হরমোন তার মেজার মতো সিক্রিয়েশন করবে না, এক একটা হরমোন এক একটা ক্রিয়া, সেই মতো তার বিক্রিয়া হবে এবং সেই মতোই আমার মানসিক একটা অনুভূতি বা ফিলিংস তৈরি হবে। তা থেকে লোভ হতে পারে, তা থেকে রাগ হতে পারে, তা থেকে হিংসা তৈরি হতে পারে। তাহলে আমাদের ভেতরের এই হরমোনগুলোকে ঘেঁটে দেওয়ার জন্য আজকের শিক্ষা একটা প্রাতিষ্ঠানিক বোর্ড ঝুলিয়ে এবং সেটাকে ঝাঁ চকচকে করে বাঁধাই করে রেখেছে কাদের দিয়ে? একটু বিদ্যাসাগর, একটু ক্ষুদিরাম, একটু ভগৎ সিং, একটু বিবেকানন্দ, একটু ক্ষুদিরাম, একটু রবীন্দ্রনাথ, একটু মাতঙ্গিনী, একটু ঋষি অরবিন্দ, এদেরকে দিয়ে মানে গেটে এই মানুষগুলোর ছবি সাজিয়ে হোর্ডিং টাঙিয়ে একটা সে ব্যক্তিবাদ, ব্যক্তিকে তৈরি করার একটা স্কুলিং, সেলুন কিংবা বলো না ওই মানে এখানে বিদ্যাসাগর ভিডিও হল গৌড়াতে ছিল, একদম বিদ্যাসাগর ভিডিও হল, মানে ফলে এই যে এই শিক্ষায় কোথাও কোথাও কোনো যথার্থ অর্থে তোমার কথা বলা নেই, শুধু আমার কথা বলা আছে। এই শিক্ষায় শুধুমাত্র আমার কথা বলা আছে। সকাল থেকে রাত অবধি রাত্রি জেগে নিজেকে মেরে নিজেকে ধ্বংস করে আমি যাই শিখি, সেই শিক্ষা শুধুমাত্র আমাকে পুষ্ট করবে। আমি পুষ্ট মানে কি, কোন অর্থে? মানে মেটেরিয়ালিস্টিক অর্থে আমি পুষ্ট হব, আমি রাজার মতো বাঁচব, আমার জেনারেশন টু জেনারেশন রাজার মতো বাঁচবে। আমি ওই ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই যে চতুর্বর্গের সাধনা, ওই সাধনায় সিদ্ধি লাভ করব এবং কমপ্লিট একজন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কমপ্লিট একজন সুপারম্যান হয়ে বা কমপ্লিট একজন বশ হয়ে বাঁচব। এই শিক্ষা, এর বাইরে কোনো কথা বলে না। এই খিদের কথা বলছে আজকের কর্পোরেট সেকশন, এবং সেখানে সুন্দর সুন্দর করে তারা কিন্তু ক্লাস নিচ্ছে, বোঝাচ্ছে। যারা দৌড়চ্ছে তারা এই থার্স্টটি নিয়েই দৌড়চ্ছে, মানে টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান সবাই বলতে চাইছো শুধুমাত্র এই খিদে নিয়েই গুদোগুদি করছে। না, তোমাকে ঢোকানো হবে একটা কসাইখানাতে, কিন্তু গেটে কিন্তু লেখা থাকবে না যে এখানে মানে দক্ষতার সঙ্গে তোমার গলাটা কেটে নেওয়া হয়, এটা লেখা থাকবে না। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না, এটা সব আল্ট্রাসাউন্ড ডায়াগনস্টিক ঠিক ওরকমই কোনো সুন্দর শব্দ দিয়ে গেটে লেখা থাকবে তোমার গলাটা কেটে নেবে, মানে ধরো আজকে চিকিৎসা ব্যবস্থা, তোমার আগাগোড়া কাটবে, মানে তোমার কেটে পুরো আবার সেলাই করে ঘর পাঠিয়ে দেবে, মানে তোমাকে হ্যান্ডিক্যাপ করে পাঠিয়ে দেবে। মানে সেখানে কিন্তু গেটে লেখা থাকবে আমরা এখানে সুচিকিৎসা দিই, সুপরামর্শ দিই দক্ষ ডাক্তারের দ্বারা। দক্ষ মানে কিসের দক্ষ? কাকে বলে দক্ষতা? মানে এই যে যোগ্যতা, দক্ষতা, এইগুলো নতুন আঙ্গিকে, নতুন দৃষ্টিকোণ নিয়ে ভাবার অবকাশ এসেছে আমাদের। আমরা যারা নিজেদেরকে মানুষ বলছি, মানুষ বলে দাবি করছি, আমাদেরকে ভাবতে হবে যে এই যে মানুষ আমাদের সঙ্গে আছে, ফলে কারা? যে মানুষগুলো এইভাবে ভাবতে শেখেনি, ভাবতে চাইছেনি বা ভাবানো হচ্ছে নি, সেই মানুষগুলোকে নিয়ে অন্ততপক্ষে যারা আমরা অফবিট, আমাদের কোনো কাজে লাগবে না। কিন্তু আমি এটুকু বুঝি যে আবার ওদেরও কোনো দোষ নেই। ওরা যে 5 টাকায় মানে এটা কিনেছে, পেঁপেটা কিনে আমাকে 40 টাকায় বিক্রি করছে, কারণ ও জানে ওই 1 কেজিতে 30 টাকা না লাভ রাখলে ও যেখানটায় ঘর করছে 3 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, কতদিন 1 তলায় থাকবে? একটা মাস্টার 80,000 90,000 টাকা বেতন পায়, সে তো লোন পেয়ে ঘর করে ফেলবে। একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, সে 1.5-2 লাখ টাকা বেতন পায়, সে তো 5 বছরে ঘর বাড়ি করে ছেলে মেয়ে এস্টাবলিশ করে নেবে।
তো কতদিন ওই পেঁপে বিক্রি করে ও ঘরবাড়ি করবে? ও তো চাপে থাকবে। ফলে ও পেঁপেটা কী করবে, ওই 5 টাকায় কিনে 30 টাকা বিক্রি করার ধান্দা করবে, আর নতুবা পেঁপেতে রং করবে, পচা পেঁপেকে রং করবে, আপেলে রং করবে, অথবা ডাবে আঁকে মিষ্টি করার জন্য স্যাকারিন ছড়িয়ে দেবে।